আমজাদ সাহেব এবার নিয়ে তৃতীয়বারের মতো এলাকার চেয়ারম্যান হয়েছে। তার স্ত্রী রিমি আর তাদের একমাত্র আদরের ছেলে রাতুল। বরাবরের মতো এবারও রাতুল বায়না করছে শহরে বড় মার্কেট থেকে কেনাকাটা করবে। রোজা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, এবার কি ঈদে আমাদেরকে কেনাকাটা করে দিবে না? প্রতিবার কেনাকাটা করতে আমাদের দেরি হয়ে যায়, এবার কিন্তু আর দেরি করলে চলবে না। 2-1 দিনের ভেতরে আমাদের কেনাকাটা করে দেবে। কি ব্যাপার, রোজা রমজানের মাসে এমন চিৎকার শুরু করছো কেন? আর রোজা শেষ হয়েছে মানে? কেবল আজকে 10 রোজা, কেনাকাটা করার এখনো অনেক সময় বাকি আছে। শুধু শুধু চিৎকার করো না। কি বললে তুমি? আমি একজন চেয়ারম্যানের স্ত্রী হয়ে সবার মতো শেষে কেনাকাটা করব? আমরা কি একদিন কেনাকাটা করে চলে আসব? আমরা কিছুদিন পর পর যাবো আর কেনাকাটা করে আসব। আমাদের কেনাকাটা কি কম? দেখো, এখন আমার হাতে একটু সময় নেই, আজকে অনেক কাজ আছে। তুমি টাকা নিয়ে কেনাকাটা করে নিও, তোমাদের যা যা প্রয়োজন। আর কোনো কম দামি জিনিস যেন কেনা না হয়। তুমি কিন্তু চেয়ারম্যানের বউ, এটা মাথায় রেখে সব দামি দামি জিনিস কিনবে। হয়েছে, আমাদেরকে কেনাকাটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এটা তো নতুন কিছু না, প্রতিবারই কেনাকাটা করতে যাওয়ার সময় তোমার কাজের ব্যস্ততা চলে আসে। ঠিক আছে, আমি না হয় রাতুলকে নিয়ে গিয়ে কেনাকাটা করে আসব। আচ্ছা যাও, এবারই শেষ। এরপর থেকে আমি নিজে গিয়ে তোমাকে আর রাতুলকে কেনাকাটা করে দেব। বুঝতেই তো পারছো, এলাকার তৃতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছি, আমার কত দায়িত্ব। এরপর থেকে যদি তুমি আমাকে আর রাতুলকে কেনাকাটা করতে না নিয়ে যাও, আমরা কিন্তু কেনাকাটা ছাড়াই ঈদ করব। চেয়ারম্যানের তো আর নিজের স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব নেই, সব দায়িত্ব এলাকার জনগণের জন্য। রিমি রাতুলকে নিয়ে কেনাকাটা করে আসে। বাবা, তুমি এলাকার একজন নামকরা চেয়ারম্যান, তোমার এত টাকা পয়সা, আর তুমি কিনা শুধু হিসাব করো। আমি তোমার একটা মাত্র ছেলে, কাল কেনাকাটা করতে গিয়ে আমার একটা সাইকেল অনেক পছন্দ হয়েছে। মাকে বললাম, আমাকে সাইকেলটা কিনে দিল না। এ কি কথা রাতুল, গত মাসেই তো তোমাকে আমি নতুন একটা সাইকেল কিনে দিয়েছি, আর এখনই তুমি আরেকটা সাইকেল কিনতে চাচ্ছ? একসাথে দুটো সাইকেল দিয়ে কি করবে বাবা? বাবা, তোমার তো একটা বাইক ছিল, কিন্তু কিছুদিন আগেও তো তুমি আরেকটা নতুন বাইক কিনেছো। তাহলে তুমি দুইটা বাইক দিয়ে কি করবে? তোমারও তো একটা বাইক হলেই হতো, তাহলে আরেকটা কেনার কি দরকার ছিল? দিন দিন বড় হচ্ছ আর মুখে মুখে কথা বলা শিখছো। ঠিক আছে, আমি তোমার মাকে বলে দেবো তোমাকে যেন আরেকটা সাইকেল কিনে দেয়। তবে মনে রেখো, সাইকেল দিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, খুব সাবধানে চালাবে। দেখো তো মা, আমি বাবার কাছে যা চাই, আমার বাবা আমাকে তাই দেয়, কখনোই কিছুতে নিষেধ করে না। সেদিন বিকেলে রিমি রাতুলকে নিয়ে গিয়ে সেই সাইকেলটা কিনে দেয়। তোমার আশকারা পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে। 1 মাস আগে একটা সাইকেল কিনে দিয়েছো, আজ আর একটা সাইকেল কিনলো। দিনের পর দিন রাতুলের বায়না বেড়েই যাচ্ছে। আরে তুমি এত চিন্তা করছো কেন? এই বয়সে ছেলে মেয়ে একটু বায়না করবেই। আর আমার একটা মাত্র ছেলে, আমার এত টাকা পয়সা সব তো তোমাদেরই জন্য। শোনো, সেদিন মার্কেটে আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে, টাকা শেষ হয়ে গিয়েছিল বলে কিনতে পারিনি। তুমি আমাকে শাড়িটা কিনে দিবে? আরে, এটা এভাবে বলার কি আছে? তুমি আমার একটা মাত্র স্ত্রী, একটা না, তুমি আরো 3-4টা শাড়ি কিনে নিয়ে এসো, আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর তোমার ছেলে ঈদে কি খাবে বলে বায়না করেছে জানো? কালকে কেনাকাটা করে আসার সময় বলছে, মা ঈদে নুডলস খাবো, পায়েস খাবো, গরুর মাংস খাবো, খাসির মাংস খাবো, দেশি মুরগির মাংস খাবো, বড় মাছ খাবো। ঈদের পরের দিন রাতুলের স্কুলে সকল বন্ধুদের সে দাওয়াত দিবে। এমন ভাবে বলছো যেন সারা বছর তোমরা ভর্তা খেয়ে থাকো। আমার একটা মাত্র ছেলে, যা যা খেতে চেয়েছে সবগুলো বাজার আমি নিজের হাতে করে নিয়ে আসবো। আর স্কুলের বন্ধুদের তো প্রতিবারই দাওয়াত দেয়, এবারও দিবে, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আমার বান্ধবীদের দাওয়াত দেব। বাবা মাকে তুমি ফোন করে আসার কথা বলে দিও। আরে বাবা, এমন ভাবে কথা বলছো মনে হয় আমি ফকির মিসকিন। আমার কি টাকা পয়সার অভাব? কম রোজগার তো আর করি না। এই এলাকার তৃতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছে আমি, তোমরা আমার কাছে যা চাইবে তাই পাবে। জানি জানি, তুমি আমাদের পেছনে অনেক টাকা খরচ করো। যাও যাও, এবার হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। ম্যাডাম, আপনি আমাকে একটা জামা দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু বাড়িতে আমার ছোট্ট মেয়ে আর স্বামী আছে। এই মাসের বেতনটা যদি আমাকে আগে দিয়ে দিতেন, আর কিছু বাড়তি টাকা দিতেন। তুই কি আমার বাড়িতে নতুন কাজ করছিস? এর আগে কোথাও কাজ করিসনি? মাস শেষ হতে এখনো অনেক দিন বাকি, তুই বেতনের জন্য পাগল হয়ে গেছিস। আর বাড়তি টাকা দেবো মানে? বুঝলাম না, আমার কি টাকার গাছ রয়েছে তুই চাইবি আর আমি তোকে টাকা পেরে এনে দেবো? আমরা তো গরিব মানুষ, যখন খুশি তখন কেনাকাটা করতে পারি না। আমার স্বামী রিক্সা চালায়, ওনার শরীরটাও খারাপ, তাই বলছিলাম মাসের টাকাটা যদি আগে দিয়ে দিতেন তাহলে কিছু কেনাকাটা করতে পারতাম। মেয়েটা খুব বায়না করছে। বাড়তি টাকা বলতে ঈদে সবাই কিছু টাকা বোনাস দেয়, ওই বোনাসের কথাই বলছিলাম। কাজের লোকের আবার বোনাস? তোকে প্রতি মাসে বেতনের টাকা এমনিতেই বেশি দেই, তোর আবার কিসের বোনাস? মাস শেষ হওয়ার আগে আমি একটি টাকাও দিতে পারবো না, আমার কাছে এখন টাকা নেই। এখন তুই অন্য কোথাও কাজ কর যা। ম্যাডাম আপনার পায়ে পড়ি, এমন কথা বলবেন না। ঘরে বাজার কিছুই নেই, গত ঈদেও মেয়েটাকে নতুন জামা কিনে দিতে পারিনি।
এখন কিনলে একটু দাম কম পাবো, পরে আরো দাম বেশি বেড়ে যাবে ম্যাডাম। দেখ ময়না, রোজা রেখে তো বাড়তি কথা বলতে পারবো না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আর যদি তুই আমার কথা না শুনিস, ঈদের পর থেকে তোকে আর কাজে আসতে হবে না। এমন কথা বলবেন না। আমার এই কাজটা যদি চলে যায়, তাহলে সন্তান নিয়ে আমাকে না খেয়ে মরতে হবে। আপনারা ছাড়া আমাদের কি আছে? আপনাকে বাড়তি কোনো টাকা দিতে হবে না, মাসের বেতনটাও আগে দিতে হবে না। সেদিন ময়না সারাদিন মন খারাপ করে কাজ শেষে বাড়ি যায়। মা, এত দেরি হলো কেন আসতে? আর আমার জন্য নতুন জামা আনোনি কেন? এবার ঈদেও কি আমার নতুন জামা পরা হবে না? মার্কেটে গিয়েছিলাম, কোনো নতুন জামা এখনো আসেনি। ভালো জামা নাকি কিছুদিন পর আসবে, তখন তোমার জন্য সুন্দর একটা জামা এনে দেব। তুমি মন খারাপ করো না। ময়না, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আমার কাছে মিথ্যা বলো না। আমি বুঝি তোমার মানুষের বাড়িতে কাজ করতে অনেক কষ্ট হয়। আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি, রিক্সা চালাতে পারছি না। তাই বলে তুমি সারাক্ষণ এভাবে মন খারাপ করে থেকো না। আমরা গরিব মানুষ, আমাদের কি আর সমস্যার শেষ আছে বলো? দিনরাত পরিশ্রম করে মানুষের বাসায় কাজ করি। আজকে ম্যাডামকে বলেছিলাম মাসের টাকাটা যেন দিয়ে দেয়, সাথে কিছু বাড়তি টাকা দেয়। ম্যাডাম নিশ্চয়ই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই না? আর বলেছে মাসের টাকা দিবে না। হ্যাঁ বলেছে, মাস শেষ না হলে মাসের টাকা দিবে না। আর যদি বেশি বাড়াবাড়ি করি, তাহলে ঈদের পর কাজ থেকে বের করে দেবে। সামনে ঈদ, ঘরে বাজার কিছু নেই। মেয়েটাকে নতুন জামা কিনে দিতে পারলাম না, তোমাকে একটা কিছু কিনে দিতে পারলাম না। ধুর বোকা, এত চিন্তা করো কেন? আসলে আমারই ভুল। এতদিন শুয়ে বসেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম গরিবের কোনো অসুখ হয় না। কোনো চিন্তা করো না, আমি কাল থেকে রিক্সা নিয়ে বের হব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার শরীর এখনো অনেক খারাপ, আর তুমি রিকশা নিয়ে বের হবে মানে? তুমি ঘরে শুয়ে থাকো, তোমাকে রিকশা নিয়ে বের হতে হবে না। কপালে যা আছে তাই হবে। এটা কোনো কথা বললে? গতবার ঈদেও মেয়েটাকে একটা নতুন জামা দিতে পারিনি, তোমাকে একটা শাড়ি দিতে পারিনি। এবারও যদি তোমাদের নতুন জামা, মুখে একটু ভালো খাবার তুলে দিতে না পারি, নিজেকে অপরাধী মনে হবে। তার কোনো প্রয়োজন নেই। সামনের বছর আমরা খুব ভালো করে ঈদ পালন করব। তুমি চিন্তা করো না, আমি ফুলিকে যেভাবেই পারি একটা নতুন জামা কিনে দেব। কিন্তু কালাম ময়নার কোনো কথা শুনি না। পরের দিন সে ঠিকই সকালবেলা রিকশা নিয়ে বের হয়ে যায়। অনেক রাত হয়ে গেছে, জানি না আজকে বাড়ি কি করে ফিরবো। দাওয়াতের অনুষ্ঠানে এসে আজ রাত হয়ে গেল, একটা রিক্সাও পাচ্ছি না। এই যে ভাই, যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। এতক্ষণ তো রিক্সায় খুঁজে বেড়াচ্ছিলাম, আপনাকে পেয়ে গেলাম, ভালোই হয়েছে। আপনার পায়ে কি সমস্যা? দেখে মনে হচ্ছে পায়ে চোট পেয়েছেন। আপনার তো রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছে। আমরা গরিব মানুষ স্যার, সুস্থ আর অসুস্থ যাই থাকি না কেন, আমাদের রিক্সা নিয়ে বের হতেই হয়। সেটা কি শুধু আপনি? আমাদের সবাইকে কর্মের তাগিদে বাইরে বের হতে হয়। এই যে দেখুন, আমি আমার মেয়ের জন্য ঈদের একটা নতুন জামা কিনেছি। স্যার, সত্যি কথা বলতে কি, আমি আমার মেয়ে আর বউয়ের জন্য ঈদের কেনাকাটা করব। তাই তো এই অসুস্থ শরীর নিয়ে বাইরে রিক্সা নিয়ে বের হয়েছি। এটাই হচ্ছে আমাদের জীবন। পরিবারের মানুষকে খুশি করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করতে হয়। আর এভাবে একদিন আমরা মরে যাব। এই তো আমি চলে এসেছি, আমাকে সামনে নামিয়ে দিন। আর এই নিন, এখানে 500 টাকা আছে। আপনি আপনার স্ত্রী আর মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাবেন। আরে না না স্যার, এসব আপনি কি করছেন? এত টাকা দিয়ে আমি কি করব? আপনার ভাড়া তো মাত্র 50 টাকা। আরে ধরে নিন, এটা ছোট ভাইয়ের তরফ থেকে আপনার জন্য সামান্য ঈদ উপহার। ঈদ তো মিলেমিশেই করতে হবে। ধনী গরিবের ঈদ, সবার ঈদ যেন আনন্দময় হয়, সেই চেষ্টাই আমাদের করা উচিত। সারাদিন রিকশা চালিয়ে রাতে বাড়ি ফেরার সময় ফুলির জন্য একটা জামা কিনে নিয়ে আসে সে। কোথায় আমার ফুলি? মা দেখো, তোমার জন্য নতুন জামা নিয়ে এসেছি। মা, জামাটা পরে আমার সামনে এসে দেখাও তো, দেখি আমার পরিটাকে কত সুন্দর লাগে। কত সুন্দর জামা! এটা তুমি আমার জন্য নিয়ে এসেছো? আমি এখনই জামাটা পরে এসে তোমাকে দেখাচ্ছি। কি ময়না, কোথায় গেলে? দেখো, আমার ফুলিকে নতুন জামা পরে কত সুন্দর লাগছে। আমার মেয়েকে দেখে মনে হচ্ছে এক পরী। তোমাকে আমি কতবার না করেছি, অসুস্থ শরীর নিয়ে তোমাকে রিকশা চালাতে হবে না। সে সকালবেলা না বলে রিকশা নিয়ে বের হয়ে গেছো। সারাদিন অসুস্থ শরীরে রোজা রেখে রিকশা চালিয়ে মেয়ের জন্য জামা কিনে নিয়ে এসেছো। আমার মেয়ের খুশির কাছে আমার এই কষ্ট কোনো কিছুই না। তুমি আমার ক্লান্ত শরীর দেখছো, কিন্তু আমার ভিতরে যে কত খুশি সেটা তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তোমার কথা আমি অনেক শুনেছি, কিন্তু মনে রাখবে, এই কিন্তু শেষ। তোমাকে কিন্তু আমি আর বাইরে বের হতে দেবো না। শোনো ময়না, দুনিয়াতে তোমার ম্যাডামের মতো যেমন খারাপ মানুষ আছে, তেমন ভালো মানুষও আছে। হঠাৎ করে রাতের বেলা আমার রিক্সায় এক যাত্রী উঠলো। সে তার মেয়ের জন্য জামা কিনে নিয়ে যাচ্ছিল। আসার সময় আমাকে 500 টাকা বকশিশ দিয়ে বলল আমি যেন তোমাদের জন্য কেনাকাটা করি। তাই নাকি? আমি তো ভেবেছিলাম সব ধনীরাই খারাপ হয়, ওরা কখনোই গরিবদের সাহায্য করে না। এই জন্য পৃথিবীতে ধনীর ঈদ আর গরিবের ঈদ সবসময় আলাদা হয়। না ময়না, তোমার ধারণা একদমই ভুল। পৃথিবীতে সবাই একরকম হয় না। ভালো মানুষ যেমন আছে, তেমন খারাপ মানুষও আছে।
ওই যে বলে না, রাতের আধার আর আলো পাশাপাশি বয়ে চলে। আমাদের মতো গরিব মানুষকে উনি 500 টাকা দিয়ে সহায়তা করেছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এর চেয়েও বহুগুণে যেন তিনি তা ফেরত পান। ঈদের 2 দিন আগে আমজাদ সাহেবের শরীর খুব খারাপ হলো। শোনো রিমি, বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা একদম ভালো লাগছে না। তোমাকে বলবো বলবো করে বলা হচ্ছিল না। আবার একজন ভালো ডাক্তার দেখানো দরকার। ভাবছি ঈদের পরে একজন ভালো ডাক্তারের কাছে যাব। কই, তুমি আমাকে আগে বলনি তো তোমার শরীর খারাপ? চলো, আর দেরি নয়, আমি আজকে তোমাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। এদিকে তখনও রিমি তার কাজের বুয়ার বেতন দেয়নি। ম্যাডাম, ঈদের মাত্র আর 2 দিন বাকি আছে, আপনি এখনো আমাকে বেতন দিলেন না। আমারও তো ঈদের কিছু কেনাকাটা রয়েছে। আচ্ছা, তোর কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছুই নেই? এই তো দেখতে পাচ্ছিস তোর স্যারের কি অবস্থা, তার শরীর অনেক খারাপ। আজকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, আর এখন তো বেতন চাইছিস? আপনারা বড়লোক মানুষ, আমার বেতনের সাথে স্যারের অসুস্থতার কোনো সম্পর্ক নেই। আমি সারা মাস কাজ করেছি, রোজা রেখে কত পরিশ্রম করেছি। এত বাজে কথা বলিস না তো। আমি কি বলেছি তোর বেতন দেব না? সময় মতো বেতন ঠিক পেয়ে যাবি। ম্যাডাম, আপনার বেতনের আমার কোনো প্রয়োজন নেই। আমি আজকে আপনার বাড়ির কাজ ছেড়ে দিচ্ছি। তবে মনে রাখবেন, গরিবকে ঠকালে তার পরিণাম কখনোই ভালো হয় না। আপনারা কেনাকাটা সবকিছুই করেছেন, অথচ যখন আমার টাকার প্রশ্ন ওঠে তখন আপনাদের নানা রকম সমস্যা দেখা দেয়। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? তোকে আর আমি কাজে রাখবো না, আর তোর আসার দরকার নেই। এখানে তোর বেতনের টাকা আছে, এখনই আমার চোখের সামনে থেকে বিদায় হ। ময়না খুব মন খারাপ করে বাড়িতে ফিরলো। কি ময়না, কি হয়েছে তোমার? মুখটা এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? না মারবি ধর ধর ধর